বাংলাদেশে কি পরোক্ষ সেনা শাসন চলছে? ২০২৪ সালের আগস্ট থেকে সেনাবাহিনী মাঠে থেকে ইউনূসের অবৈধ শাসন চালিয়েছে। কিন্তু ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর সেনাপ্রধান প্রকাশ্যে জানিয়েছিলেন যে নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। নতুন সরকারের বয়স মাস পেরোতে চলল, সেনাবাহিনী ফেরার নাম নেই। উপরন্তু শোনা যাচ্ছে যে নতুন করে অপারেশন ক্লিন হার্ট 2 শুরু করতে যাচ্ছে সরকার। অপারেশন ক্লিন হার্টের নামে আওয়ামী লীগ নিধনের সেই বিএনপি জামায়াত সরকারের ভয়ঙ্কর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ইতিহাস আমাদের জানা। ইউনূস সরকারের অপারেশন ডেভিল হান্টের লক্ষ্য ছিল কেবল আওয়ামী লীগ নিধন। সেনাবাহিনীকে এখনো মাঠে রেখে একটি কথিত নির্বাচিত সরকার কার্যত দেশের সেনা শাসনকেই বলবৎ রাখছে, যেমনটি পাকিস্তানে চলছে। চলুন জেনে আসি। পাকিস্তানের মডেল অনুসরণ করে বাংলাদেশে যে রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে তাতে সেনাবাহিনীর ভূমিকা আর পরোক্ষ থাকছে না। ১৯৭৫ সালের আগস্টের পর সেনাবাহিনী কখনোই বাংলাদেশের রাজনীতিতে প্রান্তিক শক্তি ছিল না। এদেশের প্রতিটি সরকার পরিবর্তনের পেছনে সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি কাজ করেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে এই চিত্র আরো ভয়াবহ এবং স্পষ্ট হয়ে উঠেছে, যখন কথিত আন্দোলনকারীরা, আমি বলি সন্ত্রাসীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল এবং রাজনীতিবিদ জোনায়েদ সাকিকে প্রেরণ করে সেনাপ্রধানের কাছে, তখন মূলত বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র স্থানান্তরিত হয়ে যায়। আসিফ নজরুল দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, আর জোনায়েদ সাকি বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী। তাদের মাধ্যমে সেনাপ্রধানের কর্তৃত্ব মেনে নেওয়ার বিষয়টি ছিল একটি স্পষ্ট রাজনৈতিক মেসেজ। পাকিস্তানে যেভাবে সেনাবাহিনী নির্বাচনের আগে নেওয়াজ শরীফকে নির্বাসন থেকে ফিরিয়ে এনেছে, বাংলাদেশেও কি অনুরূপ আপনারা দেখতে পাননি? বাংলাদেশেও ঠিক একই পদ্ধতি অনুসৃত হয়েছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকল দিয়ে দেশে ফেরানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা সকল মামলা তুলে নেওয়া হয়েছে। নির্বাচনে বিএনপির জয়ের পেছনেও সেনাবাহিনীর ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করছেন, এবং সেটা সত্য। এটি একটি পরিচালিত নির্বাচনের উদাহরণ, যেখানে ফলাফল আগে থেকে নির্ধারিত ছিল। নির্বাচনের পরপরই সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদগুলোতে পুনর্বিন্যাস হয়েছে। এখন আপনি বলতেই পারেন যে সমগ্র সেনাবাহিনী আসলে জেনারেল ওয়াকারুজ্জামানের, টিম ওয়াকারের নিয়ন্ত্রণে আছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ক্রমবর্ধমান ক্ষমতা এবং তার ভবিষ্যতে আনুষ্ঠানিক সর্বোচ্চ কমান্ডার হওয়ার সম্ভাবনা বাংলাদেশে পরোক্ষ সেনা শাসনের একটি নতুন মাত্রা যোগ করছে। বর্তমানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, কিন্তু বাস্তবে সেনাপ্রধানই রাজনীতির নিয়ন্ত্রণ করছেন বলে মনে হচ্ছে। ইউনূসের অসাংবিধানিক সরকারের ১৭ মাস ক্ষমতায় থাকার পেছনে সেনাবাহিনীর পুরো সমর্থন ছিল প্রধান কারণ। ২০২৪ সালের সেপ্টেম্বরে জেনারেল ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন যে ১৮ মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। হয়েছে। কার্যত তিনি ইউনূস প্রশাসনের মেয়াদকাল নির্ধারণ করে দিয়েছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর ব্যর্থ প্রচেষ্টাও সেনাপ্রধানের অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে বলে আমরা বুঝতে পেরেছি। মিডিয়াতে সেটা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। এরপরেই বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী বলেছিলেন যে রাষ্ট্রপতির মেয়াদ এখনো শেষ হয়নি, তাই এই মুহূর্তে রাষ্ট্রপতি পরিবর্তনের কোনো সুযোগ নেই। নির্বাচনের পর থেকে রাষ্ট্রপতিকে স্বাচ্ছন্দ্য এবং সক্রিয় দেখাচ্ছে। তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। পাকিস্তানি মডেল অনুসরণ করে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের পর জেনারেল ওয়াকারুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে সেরকম কোনো পদে অধিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা সেটা বাতাসে ভাসছে। আসলে মার্চের ১২ তারিখ থেকে শুরু হওয়া সংসদের প্রধান অধিবেশনে জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো বাংলাদেশের একজন আসিম মুনির হয়ে উঠতে পারেন। পাকিস্তানে আসিম মুনির কি আপনারা তো জানেন না? এদিকে সেনাবাহিনীর মাঠে থাকার বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে যখন দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তার দায়িত্ব তাদের উপর দেওয়া হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল এবং ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের ডিপোতে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের চেয়ে সেনাবাহিনীর উপর বেশি নির্ভরশীল।
বাংলাদেশে প্রতিদিন ডিজেলের চাহিদা 12,000 টন এবং মোট জ্বালানি তেলের চাহিদা 14,000 টন। বর্তমানে মজুদ মাত্র 13 দিনের। এই সংকটকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর ঘোষণা বিশেষভাবে উদ্বেগজনক। 2002 থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত বিএনপি জামায়াত সরকারের আমলে অপারেশন ক্লিন হার্ট নামে যে ভয়াবহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হচ্ছে। ইউনূস সরকারের অপারেশন ডেভিল হান্টের মতো এবারের অভিযানও রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিচালিত হতে পারে। সেনাবাহিনী বিগত 5 দশকে বাংলাদেশের ক্ষমতার রাজনীতিকে প্রকৃতভাবে নিয়ন্ত্রণ করেছে বা নিয়ন্ত্রণ হিসেবে কাজ করেছে। প্রতিটি নির্বাচনে তারা পর্দার আড়ালে সুতো টেনেছে। বিএনপি এবং আওয়ামী লীগ উভয়েই সেনাবাহিনীর সাথে আলোচনার মাধ্যমে সরকার গঠন করেছে। সেনাবাহিনী দেশের বৃহত্তম কর্পোরেট ব্যবসায়িক গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেনাপ্রধান রাষ্ট্রের মধ্যে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর নেতৃত্ব দেন। 2024 সালের 5ই আগস্টের সামরিক অভ্যুত্থানের পর অরাজনৈতিক অসাংবিধানিক ইউনূস সরকার রাষ্ট্র সংস্কারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, কিন্তু নিয়ন্ত্রণের লাগাম ছিল জেনারেল ওয়াকারুজ্জামানের হাতেই। তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিরাপদে রেখেছেন, তারেক রহমানকে নিরাপদে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করেছেন, নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দিয়েছেন। এখন তার পরিচালিত নির্বাচনে যে দুর্বল সরকারের উদ্ভব হয়েছে তাকে পর্দার আড়াল থেকে পরিচালনা করছে কে এবং কার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা বুঝে নিন, আমি নাম বলছি না, নাম বলে চাকরি থাকবে না। বাস্তবতা এটাই যে 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা চালু হয়েছে তা পরোক্ষ সেনা শাসনের একটি পরিমার্জিত রূপ। সেনাবাহিনী আর ব্যারাকে ফেরার কোনো আগ্রহ দেখাচ্ছে না, বরং তাদের ক্ষমতা আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা পর্যন্ত সব ক্ষেত্রে সেনাবাহিনীর উপস্থিতি একটি স্থায়ী ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি সাংবিধানিক গণতন্ত্র নাকি পরোক্ষ সেনা শাসনাধীন রাষ্ট্র, সেই প্রশ্নের উত্তর অস্পষ্ট নেই, কিন্তু আপনি না বুঝলে বোঝার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই।